Okay, so this is the lecture number 4, and the topic is electrochemistry. And brief introduction. So, আমার নাম শুভদীপ মন্ডল, and I'm a PhD student at Department of Chemistry, IIT Kanpur. Okay, so last lecture আমরা ডিসকাস করছিলাম যে কিভাবে কোন একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের সেল পোটেনশিয়াল আমি ডিটারমাইন করব যদি সেই সেলটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে অপারেট না করে। তো স্ট্যান্ডার্ড কন্ডিশন কি কি ছিল? তো স্ট্যান্ডার্ড কন্ডিশন আমরা বলেছিলাম যে যখন কোন একটা সেল রিঅ্যাকশনের যে সাবস্টেন্সেস মানে রিঅ্যাক্ট্যান্টস বা প্রোডাক্টস তার কনসেন্ট্রেশন যদি ইউনিটি হয়, মানে যদি সেটা অ্যাকুয়াস সিস্টেমে থাকে, মানে যদি সেটা সলিউশন ফেজে থাকে, তার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি যদি 1 মোল/লিটার হয় বা 1 মোলার হয়, মানে ইউনিটি হয়, অথবা যদি সেটা গ্যাস ফেজে থাকে, গ্যাস ফেজ রিঅ্যাক্ট্যান্টস বা প্রোডাক্টস হয়, তার পার্সিয়াল প্রেসার যেটা হয়, সে পার্সিয়াল প্রেসার যদি 1 বার হয়, মানে যদি ইউনিটি হয়, এবং যদি সেলটা যদি রুম টেম্পারেচার মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি অপারেট করে, তখন আমরা বলবো যে সেই সেল রিঅ্যাকশনটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে অপারেট করছে। তো এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে কোন একটা সেলের যে সেল পোটেনশিয়াল মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, সেটা আমরা ডিটারমাইন করতে পারবো কি দিয়ে? যে কোন একটা রেফারেন্স ইলেকট্রোড দিয়ে। মানে যেটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে আমরা রেফারেন্স হিসাবে ধরে অন্য কোনো সেলের আননোন সেলের সেল পোটেনশিয়াল বা ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা ডিটারমাইন করি, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। নাও এখন কোশ্চেন হচ্ছে যে যদি সেই সেলটা যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে অপারেট না করে, তখন মানে আমি যদি বলি যে আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা রিয়াকশন ঘটাচ্ছি, তো তখন সেই সেই সেলের যে পোটেনশিয়াল বা ইলেকট্রোড পোটেনশিয়াল, সেটা তো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের সাথে সেম হবে না, কারণ এখন তো টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, তো রিয়াকশনটা অন্যরকম ভাবে হবে, তার সেল পোটেনশিয়ালও ডিফারেন্ট হবে। তো তার যে সেল পোটেনশিয়ালটা এই কন্ডিশনে, সেটাকে আমরা কিভাবে বের করব? ওকে, তো সেটা আমরা নার্নস্ট ইকুয়েশন থেকে বের করতে পারবো। তো জাস্ট যেটা আগের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম, যে নার্নস্ট ইকুয়েশন। ওকে, সো নার্নস্ট ইকুয়েশন কি ছিল? যে আহ, যে কোন একটা সেল রিয়াকশন যদি আমি ধরি যে রিডাকশন রিয়াকশন করছে, ওকে, যে ধরা যাক কোন একটা আয়ন N+, সেটা N ইলেকট্রন গ্রহণ করছে, দিয়ে সেটা মেটালে পরিণত হচ্ছে। সরি, সো N+ যেটা আছে সেটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশনে আছে, ওকে, সেটা রিডাকশন হয়ে মানে N ইলেকট্রন সেটা গ্রহণ করে M মেটালে পরিণত হচ্ছে। তো এই রিয়াকশনটার জন্য যদি এই রিয়াকশনটা বা এই সেল রিয়াকশনটা যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে অপারেট না করে, তো তার যে সেল পোটেনশিয়াল, সেটা কি হবে? নার্নস্ট ইকুয়েশন থেকে আমি ডিটারমাইন করতে পারবো, যেটা কি হয় যে অফ অফ এম N+ M, সেটা কি হয়? স্ট্যান্ডার্ড যে রিডাকশন পোটেনশিয়াল,
Yeah. Okay. So this is lecture number 4, and the topic is electrochemistry. So yeah, so brief introduction. So আমার নাম শুভদীপ মন্ডল, and I am a PhD student at Department of Chemistry, IIT Kanpur. Okay, so last lecture আমরা ডিসকাস করছিলাম যে কোন একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের ইলেকট্রোড পোটেনশিয়াল যদি সেটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে অপারেট না করে তাহলে আমরা সেটা কিভাবে ডিটারমাইন করব। ওকে, সো স্ট্যান্ডার্ড কন্ডিশন কি? তো মানে ধরা যাক কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, তো তার যে সাবস্টেন্সেস মানে তার যে রিঅ্যাক্ট্যান্টস বা প্রোডাক্টস, সেটা যদি লিকুইড ফেজে থাকে, তার যদি কনসেন্ট্রেশন যদি 1 মোলার হয়, মানে তার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি যদি ইউনিটি হয়, আবার যদি সেটা গ্যাস ফেজ রিঅ্যাক্ট্যান্টস বা প্রোডাক্টস হয়, তার পার্সিয়াল প্রেশার যদি 1 বার হয়, তো এবং যদি সেটা রুম টেম্পারেচার মানে 25°C যদি অপারেট করে, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো স্ট্যান্ডার্ড কন্ডিশন। তো সেই স্ট্যান্ডার্ড কন্ডিশনে কোন একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের যে ইলেকট্রোড পোটেনশিয়াল সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। সেটাকে ওই ই নট দিয়ে আমরা ডিফাইন করি, তাই তো? ই নট দিয়ে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। ওকে, এরপর যদি এই সেলটা যদি মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে আমরা কিভাবে ডিটারমাইন করি, যে কোনো একটা রেফারেন্স ইলেকট্রোডের রেসপেক্টে। তো রেফারেন্স ইলেকট্রোড হিসাবে আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ইউজ করি। Okay? তো এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের যে ইলেকট্রোড পোটেনশিয়াল সেটাকে সবসময় 0 আমরা অ্যাসাইন করি, এবং এই ইলেকট্রোডের রেসপেক্টে কোন একটা আননোন সেলের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে আমরা ডিটারমাইন করি বা মেজার করি। এরপর কোশ্চেন হচ্ছে, যদি এই সেলটা ইলেকট্রোকেমিক্যাল সেলটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে অপারেট না করে, ধরা যাক আমি কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেল রিঅ্যাকশন করাচ্ছি 50°C, তো সেটা তো স্ট্যান্ডার্ড কন্ডিশন না। তো এই সিচুয়েশনে আমরা সেই সেলের ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে কিভাবে ডিটারমাইন করব, এটা হচ্ছে মেন কোশ্চেন। ওকে, তো সেটা আমরা বলেছিলাম যে নার্স্ট ইকুয়েশন থেকে সেটাকে আমরা ডিটারমাইন করতে পারি, তাই তো? তো নার্স্ট ইকুয়েশন কি? ধরা যাক কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেল রিঅ্যাকশন ইন জেনারেল, ধরা যাক N সেটা N ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ধরা যাক M মেটালে পরিণত হচ্ছে, মানে এটা একটা রিডাকশন রিঅ্যাকশন। ওকে, তো এই রিঅ্যাকশনের জন্য যে নার্স্ট ইকুয়েশন সেটা কি হবে, যে ই অফ মানে ইলেকট্রোড পোটেনশিয়াল এই সেলটা মানে এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে কিন্তু অপারেট করছে না। ওকে, তো ই অফ M n+ থেকে M এ পরিণত হওয়ার যে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ইলেকট্রোড পোটেনশিয়াল, সেটা হবে E0 মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ফর দিস সেল Mn+ থেকে M মাইনাস RT বাই NF ln অফ প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট। ওকে, মানে M এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন Mn+। ওকে, তো এটা ছিল নার্স্ট ইকুয়েশন। ওকে, যেখানে আরটা কি, আর ছিল ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি ছিল অ্যাবসলিউট টেম্পারেচার, এন হচ্ছে যে কতগুলো ইলেকট্রন এই সেল রিঅ্যাকশনে ইনভলভ হচ্ছে। তো এখানে কি, এখানে Mn+ থেকে N যখন ট্রান্সফার পরিণত হচ্ছে, তখন এই N ইলেকট্রন সে গ্রহণ করছে। তার মানে হচ্ছে এই ইলেকট্রোকেমিক্যাল সেলে N ইলেকট্রন ইনভলভ হচ্ছে, তো তার জন্য এখানে N। আর F হচ্ছে ফ্যারাডে, তো 1 ফ্যারাডে ইকুয়াল টু আমরা জানি যে 96,500 কুলম। ওকে, দেন ln অফ
প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। ওকে, তো এটা কিন্তু এই রিডাকশন রিঅ্যাকশনের জন্য এটা মনে রাখতে হবে যে এই যে ফর্মটা নানস্ট ইকুয়েশনের এই যে ফর্মটা সেটা কিন্তু এই টাইপের রিঅ্যাকশন স্কিমের জন্য, মানে রিডাকশন রিঅ্যাকশনের জন্য। অক্সিডেশন রিঅ্যাকশনের জন্য কিন্তু এটা অপোজিট হবে, মানে হ্যাঁ সেইভাবে কিন্তু লিখতে হবে। এই যে নানস্ট ইকুয়েশনের ফর্মটা সেটা কিন্তু এই রিডাকশন টাইপের ইকুয়েশনের জন্য। তো এই নানস্ট ইকুয়েশন থেকে কি এই E0 তো আমার কাছে নন, এটা কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল। কোনো একটা সেল স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল আমার কাছে নন। আর আমরা জানি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট টি। তো যে টেম্পারেচার আমরা রিঅ্যাকশনটা করছি সেটা এন, কতগুলো ইলেকট্রন ইনভলভ হচ্ছে, আর ফ্যারাডে 96,500 কুলম্ব। এরপর আমি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি জানি, তো এই ইকুয়েশন থেকে আমি এই ওই সেলের ইলেকট্রন পোটেনশিয়ালটাকে ডিটারমাইন করতে পারবো, যেটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নয়। এরপর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে কোনো কনসেন্ট্রেশন কোনো যদি সলিড হয়, মানে এখানে ধরো এখানে যে প্রোডাক্ট সেটা হচ্ছে সলিড মেটালে পরিণত হয়েছে, তাই তো? তো সলিড মেটালের যে কনসেন্ট্রেশন বা তার অ্যাক্টিভিটি সেটাকে সবসময় 1 ধরা হয়। ওকে, মানে অ্যাক্টিভিটি অফ সলিড কম্পাউন্ড বা তার কনসেন্ট্রেশন সেটাকে সবসময় 1 ধরা হয়, ইউনিটি ধরা হয়। ওকে, নাও এরপর আমার যদি কোনো দুটো সেল রিয়াকশন থাকে, মানে ক্যাথোড অ্যানোড যদি সেল রিয়াকশন থাকে, তো টোটাল সেল রিয়াকশনের জন্য যে সেল ইলেকট্রোমোটিভ ফোর্স সেটাও আমি নানস্ট ইকুয়েশন থেকে ডিটারমাইন করতে। ওকে, সেটা কিভাবে ছিল সেটা আমরা আগের ক্লাসে জাস্ট ডিটারমাইন করেছিলাম যে কোন একটা ক্যাথোড এবং অ্যানোড যদি আমার কাছে থাকে, তো তার যে টোটাল সেল ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নয়, নানস্ট ইকুয়েশন থেকে সেটা আমি ডিটারমাইন করতে পারি। সেটা কিভাবে আহ সেটা কিভাবে ডিটারমাইন করবো, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের যে নানস্ট ইকুয়েশন সেটা আমরা প্রথমে লিখবো, দিয়ে সেটাকে আমরা জাস্ট সাবস্ট্রাক্ট করবো। কারণ কি, যে টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা টোটাল সেলের যে ইলেকট্রোমোটিভ ফোর্স, সেল ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটা কি, সেটা আমরা জানি E0 সেল নানস্ট ইকুয়েশন থেকে। E0 সেলস মাইনাস RT/NA ln of products divided by reactants. Okay, তো টোটাল সেল রিয়াকশনটা যদি এটা ধরা যাক যে এটা Zn ছিল, Zn সলিড প্লাস CO2 প্লাস, মানে গ্যালোফেনিক সেলটা আমি লিখছি। তো সেখান থেকে কি হচ্ছে, অক্সিডাইজড হয়ে Zn2 প্লাস হচ্ছে এবং CO2 প্লাসটা রিডিউসড হয়ে কপারে পরিণত হচ্ছে। এটা হচ্ছে গ্যালোফেনিক সেলের টোটাল রিয়াকশন। তো এখান থেকে আমি যদি নানস্ট ইকুয়েশন ইউজ করি, তো সেটা কি হবে, সেল সেটা হবে E0 সেল মাইনাস RT/NF ln প্রোডাক্ট ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্স, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। সেটা কি, Zn2 প্লাস দেন Cu কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Zn এর কনসেন্ট্রেশন আর CO2 প্লাস এর কনসেন্ট্রেশন। ওকে, তো এখানে কি, কপার এবং জিঙ্ক যে মেটাল অবস্থায় সেটা তো সলিড, তো তার কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি 1 হবে। তো এটাকে কিভাবে লিখতে পারবো, যে E0 সেল মাইনাস RT/NF, এখানে n ইকুয়াল টু 2 হয়ে যাবে, কারণ কি এখানে দুটো ইলেকট্রন ইনভলভ হচ্ছে এই সেল রিয়াকশনে, তাই তো? তো ln দেন Zn2 প্লাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CO2 প্লাস এর কনসেন্ট্রেশন। ওকে,
এরপর E0 সেল কি জানি? E0 সেল আমরা জানি যে E0 মানে কোন একটা সেলের যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোমোটিভ ফোর্স সেটা কি হয়? E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, তাই তো? তো এটাকে আমরা সহজেই লিখতে পারি যে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। সেখান থেকে আমি E0 ডিটারমাইন করতে পারবো, এবং বাকি এবং জিঙ্কের Zn2+ এর কনসেন্ট্রেশন এবং Cu2+ এর কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার যদি আমার কাছে নোন থাকে, তখন আমি নার্স ইকুয়েশন ইউজ করে আমি ই সেলটা ডিটারমাইন করতে পারবো। ওকে। তো আর এরপর ব্যাপারটা হচ্ছে যে মানে যখন আমি গ্যালভানিক সেলটার ক্ষেত্রে, মানে এই জেডেন এবং কপার কাপেলটার ক্ষেত্রে, তো ধীরে ধীরে কি হয়, জিঙ্ক থেকে Zn2+ এ পরিণত হচ্ছে, মানে জিঙ্ক ইলেকট্রোডটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। সেখান থেকে জিঙ্কের কনসেন্ট্রেশন বা জিঙ্কের অ্যামাউন্টটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, দিয়ে সেটা সলিউশনের মধ্যে Zn2+ এর কনসেন্ট্রেশনটা বাড়ছে। এটা অ্যানোডে হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। অপরদিকে ক্যাথোডে কি হচ্ছে, যে সলিউশন থেকে যে Cu2+ আয়ন ছিল, সেটা এখন কপার ইলেকট্রোডের গায়ে ডিপোজিট হচ্ছে, রিডিউসড হয়। ওকে। মানে সলিউশন থেকে Cu2+ এর কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে কমছে, এবং কপার ইলেকট্রোডের গায়ে কপারের কনসেন্ট্রেশন বা কপারের অ্যামাউন্টটা ধীরে ধীরে বাড়ছে। এটা ক্যাথোড রিয়াকশন। তো এইভাবে কি হচ্ছে, যে একদিকে অ্যানোডে জিঙ্ক ক্ষয় হয়ে সলিউশনে যে Zn2+ এর কনসেন্ট্রেশনটা বাড়ছে, অন্যদিকে ক্যাথোডে সলিউশন থেকে Cu2+ এর কনসেন্ট্রেশন কমছে এবং কপার ইলেকট্রোডের গায়ে সেটা ডিপোজিট হচ্ছে। তো এইভাবে যখন মানে টাইম শুরুতে, মানে T=0 তে, মানে যখন রিয়াকশনটা শুরু হয়নি বা রিয়াকশন শুরুর মুহূর্তে, তখন যা ছিল, এবং রিয়াকশনটা যখন ধীরে ধীরে এগোচ্ছে, তো ধীরে ধীরে এই কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে, তার ফলে কি হয়, তার ফলে ওই যে গ্যালভ্যানোমিটারের যে পোটেনশিয়ালের রিডিং, সেটা ধীরে ধীরে পোটেনশিয়ালটা কমতে থাকবে। তো একটা সময় আসবে যখন এই রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। ওকে। তো ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আমরা দেখতে পারবো যে গ্যালভানোমিটারের যে রিডিং বা সেল ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা, সেটা 0 পাবো যখন সেটা স্টেট অফ ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। ওকে। তো তার মানে কি, যখন অ্যাট ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, এই যে ই সেল, সেলের যে ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটা ইকুয়াল টু 0 পাবো। তো তার মানে কি, আমি তখন এই E0 সেলের একটা রিলেশনশিপ পাবো না, E0 সেল ইকুয়াল টু RT/NN ln Zn2+ এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CO2+ এর কনসেন্ট্রেশন। ওকে। তো এই পার্টিকুলার রিয়াকশনটার জন্য n ইকুয়াল টু 2। ওকে। তো এখন E0 সেল ইকুয়াল টু RT বাই, আমি n হিসাবেই লিখছি জেনারেলাইজ করার জন্য, NF। তো ln কে লগ এ কনভার্ট করতে গেলে কি করতে হয়, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় লগ 10 বেসে, Zn2+ ডিভাইডেড বাই Cu2+। ওকে। তো E0 সেল ইকুয়াল টু, তো এটা কি হবে এরপর, যে আর এর ভ্যালু আমি যদি পুট করি, যে 8.314, দেন এসআই ইউনিটে টেম্পারেচারের ভ্যালু যদি আমি রুম টেম্পারেচার মানে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন যদি পুট করি, এফ এর ভ্যালু যদি এসআই ইউনিটে পুট করি মানে 96,500 কুলম, দেন আমি এটাকে লিখতে পারবো শর্ট ফর্মে 0.059 বাই এন লগ 10 অফ Zn2+ এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Cu2+ এর কনসেন্ট্রেশন। ওকে। এভাবে আমরা লিখতে পারবো, মানে এটা কিন্তু এই যে লাস্টের যে ইকুয়েশনটা পেলাম, এটা কিন্তু অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে টেম্পারেচারের ভ্যালুটা 298 কেলভিন পুট করার পর, এটা হচ্ছে অ্যাট
25°C। ওকে, এরপর এটাকে আমরা ওই যে রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটার সাথে রিলেট করতে পারি কিভাবে, যে মেন রিয়াকশনটা কি ছিল, মেন রিয়াকশনটা হচ্ছে Zn প্লাস Cu2 প্লাস, সেখান থেকে Zn2 প্লাস প্লাস Cu, তাই তো? এবার অ্যাট ইকুইলিব্রিয়ামে তার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc, সেটা কি হয়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, মানে Zn2 প্লাস এর কনসেন্ট্রেশন টাইমস Cu এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Zn এর কনসেন্ট্রেশন আর Cu2 প্লাস এর কনসেন্ট্রেশন। তো এটাকে আমরা আবার লিখতে পারি সলিড অবস্থায়, তো কনসেন্ট্রেশন ইকুয়াল টু 1, এটাকে লিখতে পারি Zn2 প্লাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Cu2 প্লাস এর কনসেন্ট্রেশন। ওকে, তো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এরপর লাস্ট, তো এখানে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি, এই যে E0 সেল ইকুয়াল টু, এখন কি হয়ে যাবে, যে E0 সেল ইকুয়াল টু 0.059, মানে এটা কিন্তু অ্যাট 25°C এখন, ডিভাইডেড বাই n log 10 of Kc। ওকে, তো এখন Kc ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়াল টু 2.303 RT বাই NF log Kc, সরি, log 10 of E0। So in general, যদি আমরা ইন জেনারেল করতে চাই, তো এটা কিন্তু ছিল 25°C, তো ইন জেনারেল E0 সেল হবে 0.059 ডিভাইডেড বাই n, সরি, 2.303 RT by NF log 10 of Kc বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, তো এইভাবে আমরা কোন একটা সেল রিয়াকশনের, টোটাল সেল রিয়াকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটাকে আমরা ডিটারমাইন করতে পারি তার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল E0 সেল থেকে। ওকে, এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মেজার করা কিন্তু এমনিতে ডিফিকাল্ট, কিন্তু আমরা যেহেতু স্ট্যান্ডার্ড কোন একটা সেলের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে আমরা ইজিলি মেজার করতে পারি, তো সেখান থেকে এই ইকুয়েশন ইউজ করে সেই রিয়াকশনের জন্য আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু সেটা আমরা ডিটারমাইন করতে পারি। ওকে, নাও নাও এটার সাথে যে গিবস ফ্রি এনার্জি যে রিলেশন, ওকে, যে কোন একটা ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন যখন ঘটছে, সেখান থেকে তো আমি একটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক পাচ্ছি না, ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক, তো টোটাল ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক সেটা কি হবে, যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, সেলের যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, ইলেকট্রন পোটেনশিয়াল, ইলেকট্রোমোটিভ ফোর্স টাইমস টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ওই সেলের মধ্যে দিয়ে যতটা পাস হচ্ছে, সেটা হবে ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক, তাই তো? তো ইলেকট্রিক্যাল ওয়ার্ক সেটা কি হবে, যে মানে সেল পোটেনশিয়াল, মানে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল মাল্টিপ্লাইড বাই দ্য টোটাল চার্জ পাসড। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল মাল্টিপ্লাই বাই দ্য টোটাল চার্জ। ওকে, তো এটা হবে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এবার কোন একটা ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক যদি আমাকে পেতে হয়, তখন সেলটাকে রিভার্সিবলি রান করতে হয়। মানে এটা তোমরা থার্মোডাইনামিক্স থেকে আমরা দেখতে পাই,
মানে থার্মোডাইনামিক্স আমরা পড়ি বা থার্মোডাইনামিক্স আমরা পড়বো যে যে কোনো একটা প্রসেস যদি রিভার্সিবল হয়, তো সেখান থেকে আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক পাই। তো এই যে ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা চলছে, তো ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক যদি আমাকে গেইন করতে হয়, তাহলে সেলটাকে রিভার্সিবলি অপারেট করাতে হয়। ওকে? তো ফর এ রিভার্সিবল ইলেকট্রোকেমিক্যাল সেল, so for a reversible electrochemical cell, maximum amount of electrical work এটা কি হবে? So for a maximum amount of electrical work, maximum amount of electrical work সেটা কত পাবো? যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল মানে কি ই জিরো সেল টাইমস টোটাল চার্জ পাস্ট। টোটাল চার্জ মানে কি? মানে একটা ইলেকট্রনের জন্য কি 1 ফ্যারাডে 96,500 কুলম্ব। তো যদি সেই সেল রিয়াকশনে এন সংখ্যক ইলেকট্রন যদি ইনভলভ থাকে, তাহলে টোটাল চার্জ পাস্ট কত হবে? এনএফ। ওকে, এটা হবে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এবার ফর এ রিভার্সিবল ইলেকট্রোকেমিক্যাল সেল, তার যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক, সেটা থার্মোডাইনামিক্স থেকে আমরা জানি সেটা ডিক্রিজ ইন গ্রিপস ফ্রি এনার্জির সাথে ইকুয়াল হয়। ওকে, তো এটা ইকুয়াল হবে ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি। ওকে, তো যেটাকে আমরা গিভস ফ্রি এনার্জিটাকে কোন একটা রিয়াকশন যখন হচ্ছে, তো তার গিভস ফ্রি এনার্জিটাকে আমরা ডেল্টা জি জিরো হিসাবে ডিফাইন করি, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে অবশ্যই। ওকে, তো সেটা কি হবে? ডেল্টা জি জিরো, মানে এটা হবে গিভস ফ্রি এনার্জি, মানে রিয়াকশনের গিভস ফ্রি এনার্জি, ডিফারেন্স অফ গিভস ফ্রি এনার্জি মানে প্রোডাক্টের ফ্রি এনার্জি মাইনাস রিয়াক্ট্যান্টের ফ্রি এনার্জি। তো ডেল্টা জি জিরো কে আমরা কিভাবে ডিফাইন করি? যে gives free energy of product minus gives free energy of reactant. Okay, সেটা ইকুয়াল টু হবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইন এ রিভার্সিবল প্রসেস, মানে ডিক্রিজ মানে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ অফ এন এফ ই জিরো সেল। ওকে, ওকে, সো ফর এ রিভার্সিবল প্রসেস এটা আমরা পাবো এই রিলেশনশিপটা গিভস ফ্রি এনার্জির সাথে তার যে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল। Maximum amount of electrical work in a reversible process will be equal to the decrease in Gibbs free energy. তো সেই এই তো তার জন্য নেগেটিভ সাইন এবং এই রিলেশনশিপটা আমি পাবো। থেকে এরপর তো এটা ইজি না, মানে এনটা হচ্ছে কতগুলো ইলেকট্রোকেমিক্যাল সেলে ইনভলভ হচ্ছে, এফ হচ্ছে ফ্যারাডে, ই জিরো সেলটা হচ্ছে সেই সেলের স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল। তো এরপর কোনো সেল রিয়াকশনের কত এন এর ভ্যালু যদি জানি কতগুলো ইলেকট্রন ইনভলভ হচ্ছে, এবং তার যে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল যদি আমার কাছে নোন থাকে, তাহলে সেই সেলের যে গিভস ফ্রি এনার্জি মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে তার যে গিভস ফ্রি এনার্জি সেই রিয়াকশনের, সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। আবার আমরা জানি যে স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে গিভস ফ্রি এনার্জি, সেটার সাথে যে রেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার যে রিলেশন, ওকে, সেটা রিলেশনশিপটা কি? ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস আর টি এল এল কে বা কেসি, এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, তো স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে গিভস ফ্রি এনার্জি সেটার সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইভাবে রিলেটেড, ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস আর টি এল এন কে, যেখানে আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এবং টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। ওকে,
তো এরপর আমি যদি গিবস ফ্রি এনার্জি পেয়ে যাই, সেই ভ্যালুটা আমি পুট করে কেসির বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটাও আমি ডিটারমাইন করতে পারবো। ওকে? তো এভাবে বেসিক্যালি আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যদি সেই রিঅ্যাকশনে, সেই সেল রিঅ্যাকশনে কতগুলো ইলেকট্রন ইনভলভ হচ্ছে, এবং সেই রিঅ্যাকশনের যদি স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল আমি যদি জানি, মানে স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল যদি আমার কাছে জানা থাকে, তাহলে সেই সেল রিঅ্যাকশনের জন্য যে গিবস ফ্রি এনার্জি এবং করেসপন্ডিংলি তার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেই রিঅ্যাকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটাকে আমরা ডিটারমাইন করতে পারবো এই ইকুয়েশন গুলো থেকে। ওকে? সো নেক্সট কিছু নিউমেরিক্যালস দেখা যাক, মানে জাস্ট এই ইকুয়েশন গুলো ইউজ করি কি করে আমরা গিবস ফ্রি এনার্জি বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি করে আমরা ডিটারমাইন করতে পারবো। ওকে? মানে সেম জাস্ট যদি আমরা গ্যালভানিক সেল ইউজ করি বা ট্যানিয়েন সেল যদি ইউজ করি, তার রিয়াকশনটা কি Zn প্লাস Cu2 প্লাস থেকে Zn2 প্লাস প্লাস Cu। ওকে? তো এই রিয়াকশনের যেটা অ্যানোড, সেটা আমরা বহুবার এটা ডিসকাস করেছি যে অ্যানোড রিয়াকশনে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, মানে অ্যানোডে Zn থেকে Zn2 প্লাসে পরিণত হচ্ছে, Zn2 প্লাস প্লাস 2e। ওকে? আর ক্যাথোডে কি হচ্ছে, Cu2 প্লাস থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে সেটা Cu তে কনভার্ট হচ্ছে। তো এই যে ইলেকট্রোকেমিক্যাল সেল রিয়াকশন, এখানে দুটো ইলেকট্রন কিন্তু ইনভলভ হচ্ছে, তাই তো? n ইকুয়াল টু 2। ওকে? নাও এই ট্যানজেন্ট সেলের বলে দিয়েছে যে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল মানে E0 সেল যেটা, সেটার ভ্যালু আমাকে বলে দিয়েছে 1.1 ইলেকট্রন ভোল্ট বা সরি ভোল্ট। তো আমাকে এটা এই রিয়াকশনের জন্য স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ডিটারমাইন করতে বলেছে। তো সেটা তো খুব ইজি। জাস্ট আমরা জানি যে ডেল্টা G0 ইকুয়াল টু মাইনাস এন এফ E0 সেল। এটা ছিল মেন ইকুয়েশন। এন এর ভ্যালু এখানে 2, এফ হচ্ছে 96,500 কুলাম, তাই তো? অ্যাপ্রক্সিমেটলি। আর E0 সেল 1.1 ভোল্ট কুলাম ভোল্ট। ওকে? মানে কুলাম মোল ইনভার্স আর ভোল্ট। হচ্ছে কুলাম মোল ইনভার্স টাইমস ভোল্ট। তো এটা পাচ্ছি হচ্ছে মাইনাস 21227 কুলম ভোল্ট মানে জুল আর মোল ইনভার্স। এটাকে আমরা যদি কিলো জুলে কনভার্ট করি, এটা হবে মাইনাস 212.27 কিলো জুল মোল ইনভার্স। তো এটা হয়ে যাবে ডেল্টা G0। এবং এখান থেকে আমি এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে পারবো। সেটা কিভাবে? ডেল্টা G0 ইকুয়াল টু মাইনাস 8t ln অফ কেসি, মানে কেসিটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে? তো কেসি ইকুয়াল টু কি হবে? মাইনাস ডেল্টা 0 বাই 8t
এক্সপোনেনশিয়ালি, তাই তো? এখান থেকে কেসি ভ্যালুটা আমি ডিটারমাইন করতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরোর ভ্যালু আমি জানি 2.1227 জুল মোল ইনভার্স। আর আর এর ভ্যালু কি এসআই ইউনিটে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স টাইমস টি এর ভ্যালু ধরা যাক এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 298 কেলভিন। ওকে, তো এই ইকুয়েশন, এই ভ্যালু থেকে আমি কেসির ভ্যালুটাকে আমি ডিটারমাইন করতে পারবো। ওকে, তো এইভাবে যে কোনো সেল রিয়াকশনের যদি কতগুলো ইলেকট্রন ইনভলভ হচ্ছে এবং তার যদি স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল আমার কাছে দিয়ে দেয়, তাহলে তার গিভস ফ্রি এনার্জি বা তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা সহজেই ডিটারমাইন করতে পারি। ওকে, তো নেক্সট আমরা যাব হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশনস। ওকে, তার আগে বেসিক্যালি যে যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স আমরা দেখি, মানে মানে ধরা যাক কোনো একটা মেটালিক ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে বা ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তো ওয়্যারের তো একটা রেজিস্ট্যান্স আছে, মানে বাধা দিচ্ছে, মানে তো কোনো একটা মেটালিক ওয়্যারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হচ্ছে, তখন ওই ইলেকট্রন ফ্লো মানে একদমই উইদাউট এনি বাধা কিন্তু সেটা, বা উইদাউট এনি রেজিস্ট্যান্স সেটা কিন্তু ফ্লো হচ্ছে না, তার একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, তো সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। কোন একটা ইলেকট্রিক্যাল, মানে যখন ইলেকট্রন ফ্লো বা কারেন্ট ফ্লো হচ্ছে, তার যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। ওকে, বা এটার যে ইউনিট সেটাকে আমরা কি বলি, ওহম। এবং এটাকে ডিনোট করা হয় এই সাইন দিয়ে, তাই তো? এটাকে ওহম বলা হয়। তো এটা হচ্ছে জাস্ট, তো বাকি যে ওহমস ল, সেটা কি, যে কোনো একটা রেজিস্ট্যান্সটাকে আমরা আরটাকে কিভাবে ডিটারমাইন করতে পারি, আর ইকুয়াল টু, মানে আর প্রপোর্শনালিটি কি হবে, মানে ওই যে মেটালিক ওয়্যারের যে লেন্থ এল, মানে লেন্থ যত বেশি হবে বা যত দীর্ঘ তার হবে, তার রেজিস্ট্যান্স তত বেশি হবে, ডিভাইডেড বাই এ, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এ। এ মানে হচ্ছে এরিয়া অফ দ্য ওয়্যার, এরিয়া, মানে এরিয়া যত কম হবে তার রেজিস্ট্যান্স তত বেশি হবে, রেজিস্ট্যান্স তত বেশি হবে। ওকে, তো আর প্রপোর্শনাল টু এল বাই এ। ওকে, তো এটা এই প্রপোর্শনাল থেকে আমরা যদি ইকুয়ালিটিতে কনভার্ট করি, তো সেটা হবে জাস্ট আর ইকুয়াল টু সাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা রো বলছি, রো টাইমস এল বাই এ। ওকে, যেখানে এই যে রো, সেটা রোটা হচ্ছে একটা তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। বা রেজিস্টিভিটি, রোটাকে কিভাবে ডিফাইন করি, রো ইকুয়াল টু আর টাইমস এ বাই এল। ওকে, তো এরপর এ যদি ওয়ান হয় এবং এল যদি ওয়ান হয়, মানে আহ, মানে কোন একটা মেটালিক ওয়্যারের যদি এরিয়া ইউনিটি হয়, মানে 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ার এরকম। ওকে, যে কোনো ইউনিটি তার এরিয়া যদি ওয়ান হয় এবং সেই ইউনিটিটি তার লেন্থ যদি ইউনিটি হয়, ওকে, তখন সেই ওয়্যারের যে রেজিস্ট্যান্স আর এর ভ্যালু, সেটাই হবে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির ভ্যালু। ওকে, ওকে, তো তো এটার ইউনিট কি হবে?
ইউনিট অফ রো, এটা ইউনিট কি, যে আর এর তো ইউনিট ওহম, আর এর ইউনিট ধরা যাক, এটা আমরা সিজিএস ইউনিটে যদি করি তো এটাকে সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া ইউনিট কি সেন্টিমিটার স্কোয়ার, আর লেন্থের ইউনিট কি সেন্টিমিটার। ওকে, তো রো এর ইউনিট হবে ওহম সেন্টিমিটার বা ওহম মিটার এরকম। ওকে, তো এটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। ওকে, এরপর তো রেজিস্ট্যান্স ব্যাপারটা কি, রেজিস্ট্যান্স হচ্ছে যে কোনো একটা ওয়্যারের মধ্য দিয়ে যে ইলেকট্রন ফ্লো হচ্ছে বা যে কারেন্ট ফ্লো হচ্ছে তার এগেনস্টে, মানে সেটা কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে, ফ্লো হতে সেটা কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে, রেজিস্ট্যান্স দিয়ে সেটাকে বোঝানো হয়। মানে যে ফ্রিলি কারেন্ট ফ্লো হতে পারবে না কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এরপর এর যে অপোজিট, মানে রেজিস্ট্যান্সের যে অপোজিট সেটা কি কন্ডাক্টেন্স, তাই তো, মানে কত তাড়াতাড়ি সেটা ফ্লো হচ্ছে বা কত স্মুথলি সেটা ফ্লো হচ্ছে, সেটা তো কন্ডাক্টেন্স বলতে পারবে না। মানে বাধা, রেজিস্ট্যান্স এর অপোজিট হচ্ছে কন্ডাক্টেন্স, মানে ইনভার্স। কন্ডাক্টেন্স কে কিভাবে আমরা ডিনোট করি, যে কন্ডাক্টেন্স হচ্ছে উম, যদি জি বলেছি এখানে বুকেতে, তো কন্ডাক্টেন্স জি হবে 1/r, মানে রেজিস্ট্যান্স এর ইনভার্স। ওকে, সেটা হবে কন্ডাক্টেন্স। তো এর ইউনিট কি হবে, ইউনিট অফ জি, সেটা কি হবে যে 1/, রেজিস্ট্যান্স এর ইউনিট কি ওহম, তো এটা হবে ওহম ইনভার্স। ওকে, তো কন্ডাক্টেন্স এর ইউনিট হবে ওহম ইনভার্স। ওকে, তো তো আর ইকুয়াল টু আমরা জানি যে রো টাইমস এল বাই এ। তো 1/r যেটা ইকুইভ্যালেন্ট টু জি, সেটা কি হবে 1/রো টাইমস এ বাই এল, তাই তো। এই 1/, যে রো, সেটাকে বলা হয় কাপ্পা, মানে এটাকে বলে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। কাপ্পা টাইমস এ বাই এল। ওকে, তো মেন রিলেশন কি হলো, জি মানে কন্ডাক্টেন্স ইকুয়াল টু স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি কাপ্পা টাইমস এ বাই এল। ওকে, ওকে, তো এরপরে স্পেসিফিক কন্ডাক্টেন্স কে আমরা কিভাবে ডিনোট করতে পারি, মানে এটাকে কাপ্পা, এটাকে বলা হয় এ এ পিপি এ। তো কাপ্পা ইকুয়াল টু কি হবে, যে কন্ডাক্টেন্স জি টাইমস এল বাই এ। তো সিমিলারলি যদি এল ইকুয়াল টু 1 হয় এবং এ ইকুয়াল টু যদি 1 হয়, মানে কোনো ইউনিটে যদি লেন্থ অফ দ্য ওয়্যার যদি 1 ইউনিট হয় এবং এরিয়া যদি সিমিলারলি যদি 1 ইউনিট হয়, মানে 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ার এরকম যদি হয়, তো সেই ওয়্যারের যে কন্ডাক্টেন্স এর ভ্যালু জি, সেটাই হবে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটির ভ্যালু। দেন কাপ্পা ইকুয়াল টু জি হয়ে যাবে। ওকে, তো এর ইউনিট কি হবে, তো ইউনিট অফ কাপ্পা সেটা কি হবে, জি, জি এর ইউনিট কি, জি হচ্ছে কন্ডাক্টেন্স, মানে সেটা ইনভার্স অফ রেজিস্ট্যান্স, মানে ওহম ইনভার্স। আর এল এর কোন একটা ধরা যাক আমি সিজিএস ইউনিটে যদি বলি, তো এল এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার, ডিভাইডেড বাই এ এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওকে, আর ওহম ইনভার্স কে বলা হয় মো, MHO। ওকে, টাইমস সেন্টিমিটার ইনভার্স। ওকে, আবার ওহম ইনভার্স কে জেনারেলি সিমেন্স বা ক্যাপিটাল এস দিয়ে ডিফাইন করা হয়। তো সিমেন্স সেন্টিমিটার ইনভার্স বা এসআই ইউনিটে সিমেন্স মিটার ইনভার্স।
এভাবে কন্ডাক্টর স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কন্ডাক্টিভিটিকে ডিফাইন করা হয় আর ইউনিটকে। ওকে, ওকে। সো এখানে বেসিক্যালি অনেক রকম সিস্টেম আছে। তো বেসিক্যালি যেটা দেখলাম যে কোনো একটা মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স মানে কোনো ওয়্যারের মেটালিক ওয়্যারের মধ্য দিয়ে যদি ইলেকট্রন ফ্লো হয় বা কারেন্ট ফ্লো হয়, তো তার যে রেজিস্ট্যান্স, ওয়্যারের যে রেজিস্ট্যান্স সেটা কি? সেটা রেজিস্ট্যান্স ইকুয়াল টু আর ইকুয়াল টু রো টাইমস এল বাই এল, যেখানে রোটাকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এরপর রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। ওকে, এরপর রেজিস্ট্যান্সের যে ইনভার্স সেটা হচ্ছে কন্ডাক্ট্যান্স। ওকে, মানে কতটা স্মুথলি ইলেকট্রন ফ্লো হচ্ছে সেটা কন্ডাক্ট্যান্স দিয়ে আমরা ডিটারমাইন করি। মানে কন্ডাক্ট্যান্স যদি বেশি হয় তার মানে কারেন্ট স্মুথলি ফ্লো হচ্ছে, ইলেকট্রন স্মুথলি ফ্লো হচ্ছে। তো কন্ডাক্ট্যান্স হবে ইনভার্স অফ রেজিস্ট্যান্স। ওকে, ওহম ইনভার্স, তার ইউনিট হবে ওহম ইনভার্স। তো কন্ডাক্টিভিটির যে ইউনিট বা স্পেসিফিক কন্ডাক্ট্যান্সের যে ইউনিট, তো ওহম ইনভার্সকে আমরা মো হিসাবেও ডিটারমাইন করতে পারি, তো মো, অথবা সিমেন্স দিয়েও ডিটারমাইন করতে পারি ক্যাপিটাল এস দিয়ে, যেটা ক্যাপিটাল এস বলা হয়। সিমেন্স সেন্টিমিটার ইনভার্স অথবা সিমেন্স মিটার ইনভার্স এসআই ইউনিটে। ওকে, তো এরপর এই যে ওয়্যারের মধ্য দিয়ে যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে সেটা কিন্তু মানে তার যে নেচার অফ মেটেরিয়াল, মানে ওয়্যারটা কি দিয়ে তৈরি, তার নেচার, তার প্রপার্টিজ, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। ওকে, তো বেসিক্যালি ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। যেটা ফার্স্ট হচ্ছে কন্ডাক্টর, দেন ইনসুলেটর, দেন সেমি কন্ডাক্টর। ওকে, সো কন্ডাক্টর, ইনসুলেটর এন্ড সেমি কন্ডাক্টর। তো কন্ডাক্টর মানে হচ্ছে যে কোনো একটা মেটালের মধ্য দিয়ে, মানে জেনারেলি যেগুলো যেগুলো মেটাল হয়, মেটালিক ওয়্যার, তো সেগুলো হচ্ছে গুড কন্ডাক্টর হিসেবে বিহেভ, মানে কারণ কারণ কি, কারণ মেটালে অনেক ইলেকট্রনস আছে, মানে ভ্যালেন্স ইলেকট্রন মেটালে বেশি থাকে। তো সেই ভ্যালেন্স ইলেকট্রন গুলো জাস্ট আমরা যদি ইলেকট্রোড দিয়ে কানেক্ট করি বা সার্কিট দিয়ে যদি কানেক্ট করি, তাহলে সেটাও ইলেকট্রনের সহজেই ফ্লো করতে পারে। তার জন্য মেটাল একটা গুড কন্ডাক্টর হিসেবে বিহেভ করে। বা অনেক রকম নন মেটালও আছে, যেরকম গ্রাফাইট, কার্বন ব্ল্যাক, বা অনেক অর্গানিক পলিমার আছে, কনজুগেটেড পলিমার, মানে যেখানে যেখানে পলিমার গুলো ডবল বন্ডেড পলিমার আর কি, মানে যেখানে ডবল বন্ডের পরিমাণ বেশি, কনজুগেটেড ডবল বন্ড আছে, মানে সেখান থেকে ইলেকট্রন সহজেই রেজোনেন্সের মাধ্যমে ট্রান্সফার করতে পারে একদিক থেকে অপর দিক পর্যন্ত। তো মেটাল, কিছু নন মেটাল মানে গ্রাফাইট, কার্বন ব্ল্যাক, কিছু কনজুগেটেড পলিমার্স, এগুলো গুড কন্ডাক্টর হিসেবে কাজ করতে, ওকে, মানে বিহেভ করে জেনারেলি। ওকে, তো ইনসুলেটর, তো ইনসুলেটর হচ্ছে যে মানে ইনসুলেটর কারা, যারা মানে যেটা গুড কন্ডাক্টর সেটা হচ্ছে কন্ডাক্টর মানে যারা, যেটা যেখানে সহজে ইলেকট্রন ফ্লো হতে পারে। আর ইনসুলেটর হচ্ছে যার মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারে না, মানে ফ্লো হয় না জেনারেলি, সেটা হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে। তো বিভিন্ন নন মেটালস আছে, মানে যে গ্লাস, সেরামিক্স, এগুলো হচ্ছে খুব ভেরি লো কন্ডাক্টিভিটি, মানে এরা খুব পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তার জন্য সেটা ইনসুলেটর হিসেবে বিহেভ করে। মানে ইনসুলেটর কিভাবে হয় এটা মানে ব্যান্ড গ্যাপ থেকে আমরা বুঝতে পারি। মানে তার যে ভ্যালেন্স ব্যান্ড এবং যে কন্ডাক্টেন্স ব্যান্ড থাকে না, তো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাক্টেন্স ব্যান্ডের মধ্যে যদি গ্যাপ বেশি হয়, তাহলে আমরা যদি বলি এটা কন্ডাক্টেন্স ব্যান্ড, আর এটা যদি ভ্যালেন্স ব্যান্ড বলি, তার মধ্যে যে গ্যাপ,
এই গ্যাপটার উপর ডিপেন্ড করে সেটা কন্ডাক্টর হিসেবে বিহেভ করবে না ইনসুলেটর হিসেবে বিহেভ করবে না সেমি কন্ডাক্টর হিসেবে বিহেভ করবে। তো কন্ডাক্টরের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডটা একে অপরের সাথে ওভারল্যাপ করে। তার ফলে কি হয়, ইলেকট্রন সহজেই কন্ডাকশন ব্যান্ডে ফ্লো করতে পারে, তো তার জন্য সেটা গুড কন্ডাক্টর। ইনসুলেটর মানে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে তার গ্যাপটা বেশি হয়, তার জন্য রুম টেম্পারেচারে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, তার ফলে ইলেকট্রন ফ্লো সহজে হতে পারে না। তো তার জন্য সেটা ইনসুলেটর হিসাবে বিহেভ করে। যেমন গ্লাস, সেরামিক্স, এটসেট্রা। ওকে। নাও সেমি কন্ডাক্টর হচ্ছে যেখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ এমন পরিমাণে থাকে যার যেখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। ওকে। কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে এবং সেখান থেকে তারপর ফ্লো করতে পারে। তো সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর। মানে আমি যদি কোনো মেটালের সাথে অপর মেটালকে যদি ডোপ করি, যেমন গ্যালিয়াম আর্সেনিক, গ্যালিয়ামের সাথে আর্সেনিককে আমরা যদি ডোপ করি, সিলিকন, এরা এরা সেমি কন্ডাক্টর হিসেবে কাজ করে। মানে তার ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ এতটা এমনই আছে যে আমি যদি বাইরে থেকে কোনো ইলেকট্রিক্যাল ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেখানে তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং তারপর ইলেকট্রন ফ্লো হতে পারে। তো এরা সেমি কন্ডাক্টর হিসেবে কাজ করে। তো সেমি কন্ডাক্টর অনেক অ্যাপ্লিকেশন আছে, মানে বেসিক্যালি আমাদের স্ক্রিন, মোবাইলের স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন বা প্রায় প্রায় প্রতিটি ইলেকট্রনিক্স এর জিনিসই আমাদের সেমি কন্ডাক্টর কাজে লাগে। তো আরেক ধরনের কন্ডাক্টর আছে যেটাকে বলা হয় সুপার কন্ডাক্টর। তো সুপার কন্ডাক্টর এমন জিনিস যেখানে, মানে সুপার কন্ডাক্টর নাম শুনেই যেটা বোঝা যাচ্ছে যে তার জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, মানে ইনফাইনাইট কন্ডাক্টেন্স। ওকে। তো এটা হচ্ছে জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। মানে তার এই ইলেকট্রন ফ্লো বা কারেন্ট ফ্লো করতে কোনো রেজিস্ট্যান্স হয় না, তাকে রেজিস্ট্যান্স সামনে হয় না, সামনে পেতে হয় না আর কি বেসিক্যালি। মানে এটা জিরো রেজিস্ট্যান্সে কারেন্ট ফ্লো হচ্ছে। তার ফলে কি সুপার কন্ডাক্টর হচ্ছে খুব মানে অনেক সুপার কন্ডাক্টর কারা কাজ করে, যে লো টেম্পারেচারে, মানে 0 to 15 কেলভিনের। এবার 0 to 15 কেলভিন মানে ভেরি লো টেম্পারেচার। ভেরি লো টেম্পারেচারে কিছু মেটালস আছে এবং তার অ্যালয় সেটা সুপার কন্ডাক্টর হিসেবে বিহেভ করতে পারে। বা রিসেন্টলি সুপার কন্ডাক্টরতে অনেক রিসার্চ হয় যেখানে হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে 150 কেলভিন, মানে যেটা অনেকটা হায়ার টেম্পারেচার কম্পেয়ার টু 0 to 15 কেলভিন। এই 150 কেলভিনে কিছু মিক্সড অক্সাইড আছে যারা এই সুপার কন্ডাক্টর হিসেবে বিহেভ করতে পারে বা বিহেভ করে। তো সুপার কন্ডাক্টর কেন রিসার্চ হচ্ছে এত, কারণ সুপার কন্ডাক্টর মানে কি জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সে সেখানে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে ইনফাইনাইট কন্ডাক্টেন্স, তাই তো। তার মানে কি যে আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যার যে আছে, কানেক্টিভিটি যে আছে, তো তার মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় বা ইলেকট্রনের ফ্লো হয় তখন তার একটা ফাইনাইট রেজিস্ট্যান্স আছে। তার ফলে কারেন্ট বা ইলেকট্রন লস হয় সেখানে, তাই তো। মানে সেই এফিসিয়েন্সিতে কারেন্ট ফ্লো হচ্ছে না, কিছুটা পরিমাণ রেজিস্ট্যান্সের জন্য লস হচ্ছে। এবার যদি সুপার কন্ডাক্টর হয়, সেটা ইনফাইনাইট কন্ডাক্টেন্স, মানে জিরো রেজিস্ট্যান্সে কারেন্ট ফ্লো হচ্ছে। তার ফলে ইলেকট্রন বা কারেন্টের যে লস সেটা অনেক কম হবে। কম হবে মানে হবে না, জিরো লস আর কি। তো তার জন্য সুপার কন্ডাক্টর খুব ইউজফুল। প্রচুর রিসার্চ হয় সুপার কন্ডাক্টর নিয়ে। এরপর প্রবলেমটা হচ্ছে যে সুপার কন্ডাক্টর, যে বললাম যে কিছু মেটাল এবং তার অ্যালয় 0 to 15 কেলভিনের সুপার কন্ডাক্টিভিটি দেখায়, মানে খুব লো টেম্পারেচার। কিছু মিক্সড অক্সাইড আছে যারা 150 কেলভিন পর্যন্ত সুপার কন্ডাক্টিভিটি দেখাতে পারে, মানে যেটা একটু বেশি টেম্পারেচার। তবে সুপার কন্ডাক্টরকে আমাদের ইউজফুল করতে হলে বা আমাদের এমন ইনভেনশন দরকার যেখানে রুম টেম্পারেচার, মানে আমরা যে রুমের টেম্পারেচার, মানে 25 ডিগ্রি, 20 ডিগ্রি রুম টেম্পারেচারে যাতে কোনো
সাবস্টেন্স সুপার কন্ডাক্টিভিটি দেখাতে পারে এরকম আমাকে ইনভেনশন করতে হবে। তবেই সেটা ইউজফুল না। লার্জ স্কেলে সেটা ওকে সো এম ওকে সো এটা হচ্ছে এই যে ৩ টে যে কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, তো এটা বেসিক্যালি ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স এর ভাগ। মানে কোনো ইলেকট্রন ফ্লো বা কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাকে আমরা এরকমভাবে ভাগ করছি। মানে এই যে ফ্লো হচ্ছে সেটা ইলেকট্রন বা কারেন্ট ফ্লো, ইলেকট্রন ফ্লো হচ্ছে। বাট আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেলে মানে আয়োনিক কন্ডাক্ট্যান্স সেটা কি, যে যখন আমি কোনো সলভেন্টের মধ্যে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশন আমি যদি অ্যাড করি বা ইলেকট্রোলাইট যদি অ্যাড করি, তো সেটা ডিজলভ হয়েছে বিভিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নে প্রডিউস করে, তাই তো? এবং তার সেটা সলভেশন হয়, ক্যাটায়নের সলভেশন, অ্যানায়নের সলভেশন এটসেট্রা। এরপর আমি যদি সেটাকে ইলেকট্রোড দিয়ে কানেক্ট করি, তবে আয়ন ফ্লো হয়, তাই তো? একটা সাইড থেকে অপর সাইডে আয়নস এর ফ্লো হয়। তো এই আয়নস ফ্লো হওয়ার ফলে যে কন্ডাক্টেন্স, সেটাকে বলা হয় আয়নিক কন্ডাক্টেন্স, যেটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স বা ইলেকট্রন ফ্লো থেকে আলাদা। ওকে, তো নেক্সট উইক আমরা বা নেক্সট লেকচারে আমরা ওই আয়নিক কন্ডাক্টেন্স নিয়ে এরপর ডিসকাস করতে শুরু। মানে আয়নিক কন্ডাক্টেন্স ব্যাপারটা কি, তো তার কন্ডাক্টেন্সটা সেটা কি কি বিষয়ের উপর সেটা ডিপেন্ড করে, এটসেট্রা। ওকে ওকে, ইয়া দ্যাটস ইট।